শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিটোল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। দর্শক, রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। খাদ্য মূল্যস্ফীতিতে লাল শ্রেণীতে আছে বাংলাদেশ। গত এক বছরের খাদ্য মূল্যস্ফীতির ঝুঁকি বিবেচনা করে বাংলাদেশকে এই শ্রেণীতে রেখেছে উন্নয়ন সংস্থা বিশ্বব্যাংক। মোট 15টি দেশ আছে এই তালিকায়। সম্প্রতি বিশ্বব্যাংক বিশ্বের বিভিন্ন দেশের খাদ্য নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি তুলে ধরে তথ্য উপাত্ত প্রকাশ করেছে। প্রতি 6 মাস পর এই চিত্র প্রকাশ করে আসছে সংস্থাটি। খাদ্য মূল্যস্ফীতি এরই মধ্যেই ছাড়িয়েছে 10%। সব মিলিয়ে 172টি দেশের খাদ্য মূল্যস্ফীতি পরিস্থিতি তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে, যেখানে বাংলাদেশ সহ মোট 15টি দেশ লাল শ্রেণীভুক্ত। এ নিয়ে বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, সরবরাহ ব্যবস্থার উন্নতি করতে না পারা এবং বাংলাদেশ ব্যাংকের নীতির ধারাবাহিকতা না থাকা, এছাড়াও আর্থিক নেতৃত্ব সংকটের কারণেই কমানো যায়নি মূল্যস্ফীতির চাপ। এই রিপোর্টে অনেকগুলোতে আপনি দেখবেন বেশ উন্নত দেশগুলো এর মধ্যে আছে। সাপ্লাই চেইনের যে ডিসরাপশনটা প্যান্ডেমিকের পরে দেখা গেল, তারপরে ইউক্রেন যুদ্ধ, এর ফলে তো আন্তর্জাতিক বাজারে গমের দাম অনেক বেড়ে গিয়েছিল। তার ফলে সব ধরনের দেশেই খাদ্য মূল্যস্ফীতি বেড়েছিল। পরিস্থিতিতে পরে আস্তে আস্তে ইউক্রেন যুদ্ধ যদিও শেষ হয় নাই, কিন্তু বাজার তো স্থিতিশীল হয়েছে, খাদ্য মূল্যস্ফীতি কমে গেছে এবং সেই কারণে সেই দেশগুলো সেখান থেকে বেরিয়ে এসছে। আমাদের দেশে সেটা ঘটে নাই এবং সেটা তো মানে অর্থনৈতিক ব্যবস্থাপনার ব্যর্থতা ছাড়া তো আর কোনো কারণ এখানে আপনি বলতে পারেন না। কারণ আমরা 2024-এ বসে যদি বলি যে ইউক্রেন যুদ্ধের কারণে এখনও খাদ্য মূল্যস্ফীতি এত উচ্চ পর্যায়ে আছে, এটা তো যৌক্তিক হয় না। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেরও তো একই সিচুয়েশন ছিল, সেখানে কেমনে কমে গেল। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতির কারণে প্রায় $2,60,00,000 বা 307 কোটি টাকার চামড়া পণ্য এবং জুতা রপ্তানির ক্ষতি হয়েছে বলে দাবি করেছে চামড়া পণ্য ও জুতা উৎপাদনকারক এবং রপ্তানিকারক সমিতি LFMEAB। এর মধ্যে রয়েছে $60,00,000 চামড়া পণ্য, $1,20,00,000 চামড়ার জুতা এবং $80,00,000 চামড়াবিহীন জুতা বা নন লেদার ফুটওয়্যার রপ্তানির ক্ষতি। ক্ষয়ক্ষতির এই হিসাব গত সপ্তাহে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে সংগঠনের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর। সংগঠনের পক্ষ থেকে পণ্য আমদানি ও রপ্তানি সচল রাখতে 24 ঘন্টা বন্দর ও ব্যাংক খোলা রাখা এবং পণ্য আমদানি পণ্য খালাসে বন্দর ভাড়া ছাড় দেওয়ারও দাবি করা হয়েছে। দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণে ফিরতে চাই। সংবাদ বিশ্লেষণে আজকে আমরা কথা বলতে চাই, আমরা জানি যে চলমান আন্দোলন সহিংসতায় কিন্তু অর্থনীতি আসলে বিপর্যয়ের মুখে এবং আমরা জানি যে অর্থনীতি সচল না থাকলে কিন্তু নানামুখী প্রভাব আসলে দেখতে পাই। অর্থনীতি কোন পথে, এই শিরোনামে আজকে আমরা আলোচনা করতে চাই। ডক্টর আহসান এইচ মনসুর আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, অর্থনীতিবিদ এবং নির্বাহী পরিচালক PRI। আমরা স্বাগত জানাতে চাই। নিটোল টাটা বিজনেস আওয়ারে স্বাগত জানাচ্ছি ডক্টর আহসান এইচ মনসুর আপনাকে। আমরা আসলে আপনাকে জানি যে একটি সংকটকালীন সময়ের মধ্য দিয়ে আসলে দেশ পার করছি। আমরা সবাই আসলে দেখছি যে চলমান আন্দোলন বা সহিংসতা সব মিলিয়ে সেটি কিন্তু অর্থনীতিতে বহুমুখী প্রভাব আসলে তৈরি করেছে। অর্থনীতিতে রক্তক্ষরণ হচ্ছে, ব্যবসায়ীরা বলছিলেন অর্থনীতির ক্ষত তৈরি হচ্ছে, বন্দর স্বাভাবিকতা নেই, কোনো ব্যবসায়ী আসলে স্বাভাবিকতা নেই। এরকম একটি পরিস্থিতিতে আসলে আপনার কাছে একটু জানতে চাইব যে অর্থনীতিকে এর মধ্যেও আসলে সচল রাখবার কি আমাদের সুযোগ রয়েছে কিনা, আমরা কিভাবে রাখতে পারি সেটি? ধন্যবাদ। প্রথমে বলতে হবে যে অর্থনীতি নিজস্ব গতিতে চলে এবং বাধা, পানিকে যেমন এক জায়গায় বাধা দিলে একটু সরে অন্য দিক দিয়ে প্রবাহিত হয়, অর্থনীতির গতিধারাও কিন্তু অনেকটা ওই রকম। যে কারণে আমরা দেখতে পাই যে কারফিউর মধ্যেও কিন্তু মালামাল, শাকসবজি এটা ঢাকা শহরে আসছে। ঢাকা শহরে আমরা কিন্তু সেগুলো কিনতেও পারছি। হ্যাঁ, হয়তো একটু দাম বেশি দিতে হচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে, আমাদের খাদ্য মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে, কিন্তু জিনিসটা কিন্তু আলটিমেটলি
বিভিন্নভাবে বাজারে যেটাকে বলা হয় অদৃশ্য হাত, অদৃশ্য শক্তি, সেটার বদলতে এটা কিন্তু আমরা পাচ্ছি এবং সারা দেশেই পাচ্ছি। আমরা কিন্তু শুনি নাই যে কেউ এখনো না খেয়ে মারা গেছে। এটা হচ্ছে মানে অর্থনৈতিক এফিসিয়েন্সি, যেটা বলি বাজার ব্যবস্থার যে একটা অন্তর্নিহিত শক্তি, অন্তর্নিহিত চালিকা শক্তি, সেটাই বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখতে পাই। হ্যাঁ, তারপরেও বলতে হবে যে এই যে বাধাগ্রস্ত হচ্ছে, সেটা একটা কষ্ট আছে অর্থনীতিতে, কোনো সন্দেহ নেই। সেই কষ্ট গুলোকে একীভূত করলে একটা বড় অঙ্কের অর্থ দাঁড়ায়। আমাদের হিসাবে যখন বলা হয়ে থাকে, আমরা বলি যে হয়তো গত 2 সপ্তাহের যে কার্যক্রম ইত্যাদির কারণে হয়তো আমাদের অর্থনীতিতে 1 লক্ষ কোটি টাকা বা তার বেশি ক্ষতি হয়ে থাকতে পারে। এটা আনুমানিক, কিন্তু এটা একটা বড় সংখ্যা। এটাকে ছোট করে দেখার উপায় নেই, এবং এটাকে আলটিমেটলি ভোক্তাদের ঘাড়ে এটা চাপবে। আলটিমেটলি দরিদ্র মানুষের উপর এই বোঝাটা আরো বেশি হবে। যে জিনিসটা আলোচনাটা আপনার সূত্রপাত করেছেন বিশ্বব্যাংকের রিপোর্ট এবং ফুড সিকিউরিটি নিয়ে, এবং ফুড সিকিউরিটির উপরই কিন্তু এটার বেশি অভিঘাতটা হয়। মূল্যস্ফীতি ডাবল ডিজিট কিসে, কোন জায়গায়? সেটা হচ্ছে খাদ্য পণ্যে। এবং খাদ্যপণ্যের যে সূচকের যে এই ঊর্ধ্বগতিটা, এটা কাদেরকে বেশি ইম্প্যাক্ট করে? এটা করে ফিক্সড ইনকাম এবং দরিদ্র মানুষদেরকে, বিশেষ করে তাদেরই সবচেয়ে বড় একটা অংশ, আয়ের বড় অংশ খাদ্যের জন্য ব্যয় করতে হয়, এবং সেই জন্য তারাই সবচেয়ে বেশি ইম্প্যাক্টেড হয়। কাজেই এটার প্রভাব শুধুমাত্র যে অর্থনৈতিক ব্যবসায়িক কার্যক্রমের উপর পড়ে তা নয়, এটার প্রভাব আমাদের সাধারণ জনগোষ্ঠীর উপর ব্যাপকভাবে পড়বে, আমাদের পুষ্টিহীনতার মধ্যে যে পড়বে। এটার প্রভাব আমাদের প্রত্যেক ঘরে আমরা দেখতে পারবো যে এক ধরনের সংকুচিত ভাবে জীবনের মান কমিয়ে কিভাবে বেঁচে থাকার প্রচেষ্টা করা যায়, সেই 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 একটা অলিখিত একটা আন্দোলন ভিতরে পারিবারিক ভাবে এটা করতে হবে সবাইকে একটু বেঁচে থাকার জন্য। স্যার, একটু যদি বলি যে আমাদের অর্থনীতি সামগ্রিকভাবে, আমরা আজকে আলোচনা শিরোনাম দিয়েছি অর্থনীতি কোন পথে, অর্থনীতি কোন পথে, অর্থনীতির নিজস্ব গতিপথে আসলে চলে যেটি বলছিলেন, সব মিলিয়ে একটি সংকটময় দিকে যাচ্ছে কিনা? দেখুন, যে জিনিসটা আমরা দেখছি ঘটছে, এখনো চলমান এবং এক ধরনের চূড়ায় পৌঁছানোর দিকে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়। এটা যদি মানে সাকসেসফুলি এটা হয়, এই আন্দোলন যদি পরিপূর্ণভাবে সার্থক হয়, তাহলে এটা হয়তো অর্থনীতির জন্য ভালো হবে আলটিমেটলি। কারণ দেখুন, আমরা প্রত্যেকটা আন্দোলন থেকেই কিন্তু ভালো ফল পেয়েছি। 69 মুভমেন্টের আইয়ুব খানের পতনের থেকে আমরা কিন্তু বাংলাদেশের যে চেতনা, সেটা পেয়েছি। আমরা 71-এর মুক্তিযুদ্ধের পরে আমরা স্বাধীন হয়েছি এবং দেশকে আমরা অনেক এগিয়ে নিয়েছি। পাকিস্তানের চাইতে আমরা অনেক ভালো অবস্থায় আছি। পরিবর্তনগুলো কিন্তু সাধারণত একটা ভালো কিছুরই সূচনা করে, যদি এটা একটা সার্থকতার দিকে যায় এবং সাকসেসফুলি এটা পরিবর্তনটাকে নিয়ে আসে। এবং এই গণহত্যা ইত্যাদি বা আত্মহনন, একজন একজনকে মানে মারামারি কাটাকাটি করা ইত্যাদি থেকে যদি আমরা বের হয়ে এসে এটার থেকে একটা ভালো কিছু আমরা পাই, তাহলে কিন্তু আমি বলবো আমাদের অর্থনীতির যে পুঞ্জীভূত সমস্যা, হয়তো সেগুলোকে অ্যাড্রেস করাও যেতে পারে আগামীতে এই পরিবর্তনের মাধ্যমে। কাজে আমি একটা শুভ দিকও দেখছি যদি সেটা কার্যকর হয়। নিশ্চয়ই আমরাও চাই যে একটা শুভ সময় আসলে আবার আসুক, ফিরে আসুক। স্যার, মূল্যস্ফীতি নিয়ে একটু কথা বলছিলাম, যে আমরা বিশ্বব্যাংকের যে সাম্প্রতিক প্রতিবেদনটি দেখছিলাম, সেখানে খাদ্য নিরাপত্তা সূচকে সেখানে আমরা দেখছিলাম যে লাল শ্রেণীতে 15টি দেশ, মাত্র সারা 172টি দেশের মধ্যে মাত্র 15টি দেশ, সেখানে বাংলাদেশ একটি। এটি কিন্তু পরপর 2 বছর আমরা দেখলাম এই যে রিপোর্ট। এরপরেও আমরা আগের বারও লাল ছিলাম, এবারও লাল। এটি কি শুধুই আমরা এই দায় দিয়ে পার পেতে পারি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব ছিল আমাদের, বিষয়গুলো নিজেদের অভ্যন্তরীণ ব্যবস্থাপনার একটা বড় ধরনের ব্যর্থতা বলবেন কিনা, বা সংকট কিনা? দেখুন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব পৃথিবীর সব দেশেই পড়েছিল এবং বেশিরভাগ দেশই সেখান থেকে বের হয়ে এসছে নিজেদের পলিসিগত মানে ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে। বিভিন্ন ধরনের পলিসি ইমপ্লিমেন্টেশন করে তারা সেখানে যার যার অবস্থা সুদৃঢ় করে ফেলেছে, এবং মূল্যস্ফীতি পৃথিবীর উন্নত দেশগুলো সবগুলোতেই কিন্তু ডাবল ডিজিটে চলে গেছিল, বা নিয়ার ডাবল ডিজিট। আমাদের মতোই 9.5, 10.5, 11 এরকমই ছিল। কিন্তু তারা কিন্তু এখন
2 বা 3% নামিয়ে এনেছে তাদের মূল্যস্ফীতিকে, আমরা পারিনি। সেজন্য তো আচ্ছা আমাদেরই ব্যর্থতা বলতে হবে, আমাদের নীতিগত ব্যর্থতা। আমি সবসময় ব্যক্তিগতভাবে বলে এসেছি, এখনো বলছি যে আমরা যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছি এবং সেটার খেসারত আমরা দিচ্ছি। এবং এটা একটা দিক, কিছু নীতিগত, যেটা সামষ্টিক অর্থনীতিকে আমরা হয়তো একটা একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে পারতাম 1 বছর 1.5 বছর আগেই, সেটা আমরা পারি নাই, কারণ আমরা সেইভাবে আমাদের পলিসিগত ব্যবস্থাপনাটা আমরা করি নাই বা করতে চাই নাই, সেটার কারণ। 2 নম্বর হচ্ছে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের কিছু ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল সমস্যা আছে, যেটা কিন্তু ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির বাইরে। সেটার কারণে কিন্তু আমাদের গ্রোথ, আমাদের যে প্রবৃদ্ধি, আমাদের যে আয় বৈষম্য, আমাদের যে কর্মসংস্থানের সংকুচিত হয়ে আসা, বিনিয়োগ কমে যাওয়া, এই জিনিসগুলোকে কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে না। এবং এই জিনিসগুলো আমাদের যে দেশে যে সামাজিকভাবে যে দুর্নীতিগ্রস্ত একটা দেশ হিসাবে আমরা কিন্তু এই অবস্থা থেকে বের হয়ে আসতে পারবো না। কাজে আমি মনে করি যে বাংলাদেশের একটা ফান্ডামেন্টাল রিফর্ম দরকার, এটা পলিটিক্যাল রিফর্ম হোক, সেটা মাধ্যমে যদি আমরা ইকোনমিক রিফর্মকে ইনিশিয়েট করতে পারি, তাহলে হয়তো আমাদের এই বর্তমান পরিস্থিতির মাধ্যমে আমরা হয়তো একটা বড় কিছু পরিবর্তন নিয়েও আসতে পারি বাংলাদেশের জন্য। নিশ্চয়ই। স্যার, আমরা যদি একটু সামষ্টিক অর্থনীতির দিকে আসি, যে অর্থনীতি কোন পথে, যেটি নিয়ে আমরা আলোচনা শুরুটা করেছিলাম, সামষ্টিক অর্থনীতির এই মুহূর্তে আমরা দেখছি যে ডলারের খুচরা বাজারে, খোলা বাজারে আবার আমরা দেখছি যে 125 টাকা হয়ে যাচ্ছে কখনো কখনো। আমরা যদিও সরকার নির্ধারিত অর্থাৎ ক্রলিং প্যাগের যে 116 থেকে 18, সেটি আবার একটু মনে হচ্ছে কোথাও একটু ছন্দপতন হতে শুরু করছে। এই পরিস্থিতিটি আসলে কেন হচ্ছে? আমরা তো এখন বাজার ভিত্তিক করেছি, আমরা ক্রলিং প্যাগের অ্যাপ্লিকেশন করছি, এরপরেও কোথাও কি মানে চাহিদা বেড়ে যাচ্ছে ডলারের, সেটি কি কারণ? এটা জিনিসটা উদ্ভূত হয়েছে আমাদের এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে। রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে দুটো জিনিস হয়েছে। একটা হচ্ছে যে ডলার যেটা প্রবাহটা বন্ধ হয়ে গিয়েছিল 6 দিন 7 দিন, এবং ভার্চুয়ালি বন্ধ হয়ে গিয়েছিল, সেটার একটা প্রভাব পড়েছে। অর্থাৎ আমরা বেশ কয়েকশো মিলিয়ন ডলার রেমিটেন্স যেটা আসতো সেটা আসে নাই, সেটা একটা শখ। দ্বিতীয় হচ্ছে যে আমাদের বুঝতে হবে যে একটা কিছু একটা আন্দোলনও হচ্ছে বাইরে, যে আমরা ডলার পাঠাবো না আপাতত, দেখা যাক কি হয় সরকারের। তো সেটা কতখানি স্থায়ী হবে জানি না, কিন্তু সেটার একটা ক্ষণস্থায়ী প্রভাব পড়েছে বাজারে। তৃতীয় যেটা দীর্ঘস্থায়ী হতে পারে, সেটা নিয়ে আমি বেশি চিন্তিত, সেটা হচ্ছে যে অর্থ পাচার ব্যাপকভাবে বেড়ে গেছে এবং বেড়ে যাবে। কারণ আমাদের এই রাজনৈতিক পটভূমিতে এখন ব্যাপক সংখ্যক রাজনীতিবিদ দেশ ছাড়ছেন, দেশ ছেড়েছেন বা দেশ ছাড়বেন। তারা শঙ্কিত, তারা সব সরকারি দলের হলেও শঙ্কিত, বিরোধী দলের হলেও শঙ্কিত। ব্যাপক সংখ্যক সরকারি আমলাও হয়তো দেশ ছাড়বেন এবং সেই জন্য তারাও অর্থ পাচার করছেন। ব্যাপক সংখ্যক সরকার সংশ্লিষ্ট বিজনেস কমিউনিটি তারাও শঙ্কিত, তারাও অর্থ পাচার করছে। সাধারণ মানুষ তারাও কিন্তু আতঙ্কিত যে আমাদের ছেলে মেয়েদের জীবন থাকবে কিনা, এখানে তারা স্কুল কলেজে আবার ফেরত যেতে পারবে কিনা, তারাও তাদের ছেলে মেয়েদেরকে বাইরে পাঠিয়ে দেওয়ার চিন্তা করছে। এই যে একটা প্রবণতা, রাজনৈতিক অস্থিরতার থেকেই এটা সৃষ্টি। এটাকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, তাহলে যত পলিসি করি না কেন আমরা ডলারকে বা আমাদের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিকে ফিরিয়ে আনতে পারবো না। আমাদের রাজনৈতিক স্টেবিলিটি হচ্ছে প্রিকন্ডিশন আন্ডারলাইন করছি ফর এনি ম্যাক্রো স্টেবিলিটি, সেটা হইতেই হবে। যে পাচার, এই পাচার আসলে এরকম সময়ে প্রতিরোধ করবে কে, ঠেকাবে কে? এই পাচার যখন, সেটি তো আসলে সামগ্রিক দেশের জন্য একটা বড় ক্ষতি হয়ে যায়। দেখুন, এখানে কি ঠেকানির মতো প্রতিষ্ঠান আমাদের থাকলেও আমরা সেটা করি নাই আগে, এখন তো প্রশ্নই উঠে না, কারণ যারা পাচার করবে তারাই এই প্রতিষ্ঠানগুলো ম্যানেজ করছেন, কাজে তারা হয়তো সেটা করবেন না। কাজে আমি মনে করি যে এই পাচার ঠেকানোর একমাত্র উপায় হচ্ছে যে পলিটিক্যাল ইকোনমিকে স্টেবিলাইজ করা। পলিটিক্স যদি ঠিক হয়, ইকোনমিক্সটা হয়তো ঠিক হবে, কিন্তু পলিটিক্স যদি ঠিক না হয়, আমরা যদি
আমাদের রাজনৈতিক ব্যবস্থাপনাটা আমরা সঠিক করতে না পারি, পরিবর্তন গুলোকে যদি পজিটিভলি না আনতে পারি, তাহলে কিন্তু এই অবস্থা থেকে উত্তর হবে না। নিশ্চয়ই স্যার, আমরা রেমিটেন্সের প্রবাহ নিয়েও এক ধরনের সবার মধ্যে শঙ্কা দেখছি, বিশেষ করে যে ধরনের অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা গত মাসে যদিও $191 কোটি আদায় করতে পেরেছি, এই মাসে সেটি আবার নতুন করে এক ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করেন কিনা? আমার তো মনে হয় যে হ্যাঁ, আমরা হয়তো গত 10 দিন যেভাবে কমেছিল সেইভাবে হয়তো কমবে না, কিন্তু সামগ্রিকভাবে যে আমাদের $2 বিলিয়ন মতো কাছাকাছি একটা আসতো প্রতি মাসে, সেই রেট থেকে হয়তো আমরা অনেক কম পাবো। এবং সেটার মূল কারণ কিন্তু হুন্ডির মাধ্যমে অর্থ পাচার, সেটাই হবে মূল এই 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 পতনের মূল উৎস। এবং সেটার মূলে আবার আছে রাজনৈতিক অস্থিরতা, চলমান পরিস্থিতি। এটা যদি একটা সুন্দর একটা আউটকাম হয়, ভালোভাবে আমরা একটা শান্তিপূর্ণ জায়গায় ফিরে যেতে পারি, তাহলে হয়তো এখান থেকে আমরা পরিত্রাণ পাবো। জি স্যার, আমরা শেষ দিকে আমরা দেখছি যে অনেকদিন ধরে তো আমাদের বিনিয়োগ পরিস্থিতি খুব খরা যাচ্ছিল বিনিয়োগের ক্ষেত্রে, সেটি সরকারি বিনিয়োগ বলি, বেসরকারি বিনিয়োগ বলি। এই ধরনের পরিস্থিতিগুলো বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে একটা নেগেটিভ বার্তা দেয় কিনা, ভাবমূর্তির ক্ষেত্রে একটা সংকট তৈরি করছে কিনা, বেশ বড় ধরনের একটা ধাক্কার শঙ্কা থেকে যায় কিনা? এটা তো বর্তমান বিশ্বে এটা ইনএভিটেবল, কারণ যারাই বাংলাদেশের সাথে বিজনেস করছেন, আমদানি করছেন বা রপ্তানি করছেন বাংলাদেশে, তারা কিন্তু এগুলোকে খেয়াল করছেন এবং তারা এটাকে নিয়ে এটার যে হিউম্যান রাইটস ইমপ্লিকেশন আছে, এটার সিকিউরিটি ইমপ্লিকেশন আছে, এটার আমাদের ভূ রাজনীতির ইমপ্লিকেশন আছে, এগুলো নিয়ে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে পর্যালোচনা আলোচনা হচ্ছে, বিজনেস কমিউনিটির মধ্যেও আলোচনা পর্যালোচনা হচ্ছে। বাংলাদেশকে তারা লোন দেবে কি দেবে না, বাংলাদেশের সাথে ট্রেড করবে কি করবে না, বাংলাদেশের পণ্যের অর্ডার দিলে সেই অর্ডারটা কি সময় মতো এক্সিকিউট করতে পারবে কিনা আমাদের প্রতিষ্ঠানগুলো, সেই নিয়েও তাদের সন্দেহ জাগতে পারে। সন্দেহটা অমূলক নয়। সব মিলিয়ে আমাদের ভাবমূর্তি অনেকখানি ক্ষুণ্ণ হয়েছে। এখন এটার একমাত্র সমাধান হচ্ছে যদি এটাকে আমরা পজিটিভ একটা কনক্লুশনে নিয়ে একটা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশকে আবার বিশ্বজগতে উপস্থাপন করতে পারি যে আমরা পজিটিভ চেঞ্জ আনতে পারি। আমরা জানি হাউ টু ব্রিং অ্যাবাউট চেঞ্জেস। আমরা অতীতেও অনেক বিপ্লব করেছি বাঙালিরা, এবারও করছি, এবং সেটার একটা শান্তিপূর্ণ উপযুক্ত সমাধান আমরাই বের করব। নিশ্চয়ই স্যার, কিন্তু এই ভাবমূর্তি ফিরিয়ে আনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কিনা, যে এবারের যে পরিস্থিতি আমরা দেখছি, বিশেষ করে আন্তর্জাতিক পরিসরে যে ধরনের প্রতিক্রিয়া বা গণমাধ্যমগুলোতে, সব মিলিয়ে নতুন করে যে রিনোভেশন বা নতুন করে যে ভাবমূর্তি প্রতিষ্ঠা করা, সেটি একটি বড় ধরনের চ্যালেঞ্জ হবে কিনা? এটা চ্যালেঞ্জ হবে বর্তমান সরকারের জন্য, যদি তারা টিকে থাকে আগামীতে, বিশাল চ্যালেঞ্জ হবে। যদি কোনো পট পরিবর্তনের ফলে অন্য একটা সরকার আসে, তাহলে হয়তো অতখানি চ্যালেঞ্জ হবে না, কারণ তারা তখন বলবে যে আমরাই তো ভিকটিম ছিলাম, এটার কারণে অন্তত সহানুভূতিও আসতে পারে এবং আমাদের ভাবমূর্তি পরিবর্তন খুব দ্রুত হতে পারে আমাদের সম্পর্কে, এবং শান্তিও ফিরে আসলে পরে এটা হয়তো চলে যাবে। কিন্তু সরকার যদি চলমান থাকে, বর্তমান সরকার, তাহলে তাদের জন্য এই ভাবমূর্তিকে কাটানো একটা বিশাল চ্যালেঞ্জ হবে বলে আমি মনে করি। স্যার, শেষ প্রশ্ন করতে চাই যে সামষ্টিক অর্থনীতি আসলে যে গতিতে যাচ্ছিল বা যেভাবে যাচ্ছে আমাদের, এখানে কোনো ম্যাক্রো ইকোনমিতে কোনো রকম ইতিবাচক শক্তিমত্তার কোনো সূচক আসলে দেখছেন কিনা বা আছে কিনা, মানে মনে হচ্ছে কিনা যেটি আসলে আমাদের একটু ইতিবাচক বার্তা দেয় অথবা স্বস্তি দেয়? আমরা যেহেতু অনেক দীর্ঘ সময় ধরে এক ধরনের নেতিবাচক আলোচনা মনে হলেও আমাদের পরিস্থিতিটাই আসলে এখন নেতিবাচক। দেখুন, অর্থনীতিতে একটা কনসেপ্ট ছিল, শুম্পিটার আমাদের ব্রিলিয়ান্ট মাইন্ড উনি করেছিলেন, ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন। অর্থাৎ কোনো কিছু নতুন কিছু করতে হলে পুরনো অনেক জিনিসকে ভেঙে ফেলতে হয়, একটু কষ্ট করতে হয়। তো আমাদের হয়তো সেই জিনিসের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আমাদের যে অর্থনৈতিক যে ক্ষতিটা হচ্ছে, আমাদের যে কষ্টটা হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের মাসুল, যেটার মাধ্যমে আমরা হয়তো একটা ভালো কিছু পেতে পারি। সেই ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন
মাধ্যমে বাংলাদেশ একটা নতুন পর্যায়ে যদি যেতে পারে, আমাদের অর্থনৈতিক সংস্কার, আমাদের রাজনৈতিক সংস্কার, আমাদের যে সব জায়গায় আমরা বাধাগ্রস্ত হচ্ছি, ডেমোক্রেটিক রিফর্ম, এই জায়গাগুলোতে যদি আমরা সত্যি সত্যি কিছু করতে পারি আগামীতে দেশ হিসাবে, জাতি হিসাবে, সেটা হবে একটা বিশাল অর্জন। কাজেই এই ত্যাগটা হয়তো আমাদেরকে স্বীকার করতে হচ্ছে অ্যাজ পার্ট অফ দ্যাট ক্রিয়েটিভ ডিস্ট্রাকশনের প্রসেসে, যে একটা নতুন কিছু আসবে, ভালো কিছু হবে, নতুন সূর্যোদয় হয়তো আমরা দেখতে পাবো। নিশ্চয়ই স্যার, আমরাও আশা করব নতুন করে অর্থনীতি যেন সচল হয়ে ওঠে, সোনালী সময় আসে আমাদের অর্থনীতিতে, অর্থনীতি যেন পুনরুজ্জীবিত হয়ে আসে, আর সার্বিকভাবেই আসলে সংকটময় এই পরিস্থিতি যেন দ্রুত উত্তরণ হয়, সেই প্রত্যাশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই আলোচনায় আপনার পর্যবেক্ষণ তুলে ধরবার জন্য। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ডক্টর আহসান এইচ মনসুর, অর্থনীতিবিদ এবং নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট, PRI। কথা বলছিলেন সমসাময়িক অর্থনীতি নিয়ে, অর্থনীতি আসলে কোন পথে তা নিয়েই আসলে তার পর্যবেক্ষণ তুলে ধরছিলেন। দর্শক, নিটোল টাটা বিজনেস আওয়ারে একটা বিরতি নেব, ফিরব শেয়ার বাজার আপডেট, ব্যবসা বাণিজ্যের অন্যান্য খবর নিয়ে। আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি নিটোল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। এবার আমাদের সহকর্মী রিয়াজ সুমন রয়েছেন রাজধানীর কারণ বাজারে। আমরা জানি চলমান এই সংকটকালীন সময়ে কিন্তু নিত্যপণ্যের বাজারে বেশ অস্থিরতা চলছে, পণ্যের সরবরাহ সংকটের কারণে দামও বাড়ছে। আমরা বাজার পরিস্থিতি জানবো আমাদের সহকর্মী রিয়াজ সুমনের কাছে। রিয়াজ, আশা করি শুনতে পাচ্ছেন আমাকে। আমরা একটু জানতে চাই যে আজকে আসলে বাজারে ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন এবং পণ্যের সরবরাহ কেমন দেখছেন, ক্রেতারা কি বলছেন শাকসবজির দাম নিয়ে? রিয়াজ। বাবু, শাকসবজির দাম এবং বাজারের ক্রেতাদের উপস্থিতি সব কিছুই একটু আজকে ভিন্ন চিত্র। আপনি জানেন যে দেশে একটি চলমান আন্দোলন চলছে অনেকদিন ধরেই। সেই আন্দোলনের মধ্যে আজকের বাজারে যে পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি, অন্যদিন বাজারে যে ক্রেতাদের যে উপস্থিতি থাকে সেই উপস্থিতি আজকে খুব একটা বেশি নেই। এবং আমরা দেখতে পেয়েছি যে সবজির বাজার এবং মাছের বাজারে দাম অনেকটাই ঊর্ধ্বমুখী। প্রতিটি সবজির দাম প্রায় বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। এবং আমরা দেখেছি যে এই সবজিটি গত শুক্রবার বা তার আগের সপ্তাহে যে দাম ছিল 40 টাকা 50 টাকা, সেগুলো আজকে 80 টাকা 60 টাকা 80 টাকা এরকম দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি সবজির দাম বলতে গেলে প্রায় 10 টাকা 20 টাকা বেড়েছে। মাছের বাজারেও আমরা দেখেছি যে সরবরাহ অনেকটাই কম। বিক্রেতারা বলছেন যে আসলে এই সংকটের কারণে অনেক জায়গা থেকে মাছ আসতে পারেনি, যে কারণে হচ্ছে যে মাছের অর্থাৎ সরবরাহ কম, এবং সে কারণে মাছের বাজারে যে মাছগুলো আগে বিক্রি হয়েছে 300 টাকা 350 টাকা, সেগুলো এখন 400 টাকা 420 টাকায় বিক্রি হচ্ছে। ইলিশ মাছ আমরা দেখতে পেয়েছি যে প্রতি কেজি 1 কেজি ওজনে এক একটি ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1200 টাকা থেকে 1400 টাকা কেজিতে। এবং বলা যায় যে এমনিভাবে অন্য বাজারগুলোতে আমরা দেখতে পেয়েছি মানে মাছের বাজার এবং সবজির বাজারের তুলনামূলক গত সপ্তাহের চেয়ে দাম বেশি। তবে লক্ষ্য করেছি যে মুরগির বাজার এবং মাংসের বাজার, অর্থাৎ গরুর মাংস এবং খাসির মাংস, সেগুলোর দাম আগের মতোই আছে। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা, খাসির মাংস 1200 টাকা, ছাগলের মাংস বিক্রি হচ্ছে 1000 টাকা। মুরগি আজকে আমরা দেখতে পেয়েছি যে সোনালী কক মুরগি সেটি বিক্রি হচ্ছে 260 টাকা, এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকায়। অন্যদিকে আমরা চালের বাজারে ঘুরেছি, চালের বাজারে যে চিত্র দেখতে পেয়েছি যে আপনি জানেন যে গত 15 দিন ধরেই চালের বাজারের দাম একটু বেশি, অর্থাৎ প্রত্যেকটি চালের দাম 1 টাকা 2 টাকা বাড়তি, সেই চিত্রই রয়েছে বাজারে। আমরা দেখতে পেয়েছি যে মিনিকেট চাল বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকা কেজি, নাজির চাল বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি মানভেদে, এবং 28 চাল যেটি সবচেয়ে বেশি বিক্রি হয় সেই চালটি বিক্রি হচ্ছে 54 থেকে 56 টাকায়, এবং সন্না চাল সেটি আছে 52 টাকা কেজি দরে। বাজারের আরও যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি, পেঁয়াজ এবং আলুর দাম 60 থেকে 70 টাকার মধ্যেই রয়েছে। পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। পেঁয়াজ গত সপ্তাহে যেটি ছিল 110 টাকা, সেটি আজকে বিক্রি হচ্ছে 115 টাকা থেকে 120 টাকা কেজিতে। এছাড়া আপনার মশলার বাজারও কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে। আমরা দেখতে পেয়েছি আদা রসুনের দাম কিছুটা বেড়েছে। আদা রসুনের দাম প্রতি কেজিতে 10 টাকা 20 টাকা বেড়েছে। এই হচ্ছে সার্বিক অবস্থা। বলা যায় যে চলমান যে সংকট বা যে অস্থিরতা, তার মধ্যে আসলে বাজারে কিছুটা প্রভাব পড়েছে।
এই হচ্ছে অবস্থা। তবে বিক্রেতারা বলছেন যে আসলে বাজারে ক্রেতার সংখ্যাও কম। বাজারে তারা বলছেন যে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাদের বেচা কেনাও বাড়বে। বাবু। জি, রিয়াজ সুমন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মী রিয়াজ সুমন জানাচ্ছিলেন বাজার পরিস্থিতির খবর। নিত্যপণ্যের বাজারে আমরা দেখলাম যে বেশ চড়া দামে আসলে বিক্রি হচ্ছে জরুরি ভোগ্যপণ্য। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। বাজারে কিন্তু আমরা দেখছি যে বড় ধরনের পতন আসলে হচ্ছে। আমরা দু একদিন মাঝে যদিও সূচক কিছুটা বেড়েছিল, আজকেও কিন্তু বড় ধরনের পতন হয়েছে। এর আগে একদিন আমরা সূচক দেখেছিলাম যে 70 পয়েন্টেরও বেশি প্রধান সূচক কমেছে। অর্থাৎ বাজারে কিন্তু এক ধরনের অস্থিরতা আসলে চলছে। সবশেষ পরিস্থিতি চলুন দেখে নেওয়া যাক যে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেনের কী হালচাল। আমরা যদি ডিএসসির ওয়েবসাইটে দেখি, আজকে কিন্তু যেটি বলছিলাম যে ব্যাপক দরপতন হয়েছে। আজকে কিন্তু ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্স সূচক সেটি কিন্তু এরই মধ্যেই বেলা 1:30 নাগাদ আমরা দেখছি 114 পয়েন্ট কমেছে, 5219 পয়েন্টে নেমে এসছে সূচক। অর্থাৎ বড় ধরনের পতন হয়েছে। এবং সরিয়া সূচক সেটিও কিন্তু 26 পয়েন্ট কমে অবস্থান করছে 1138 পয়েন্টে। এবং বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত যে সূচক DS30, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে 45 পয়েন্ট কমেছে, 45 পয়েন্ট কমে 1855 পয়েন্টে অবস্থান করছে। মোটা দাগে আজকে শেয়ারের যে লেনদেন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, দাম বাড়ার তালিকায় নেই বললেই চলে। অর্থাৎ মাত্র 7টি শেয়ারের দর এখন পর্যন্ত বাড়ার তালিকায় আমরা দেখতে পাচ্ছি। 3 শতাধিক অর্থাৎ 364টি শেয়ারের দর পতন হয়েছে, কমেছে। মাত্র 26টির দর অপরিবর্তিত রয়েছে। মোটা দাগে আজকে বাজারে একেবারেই ক্রেতাশূন্য পরিস্থিতি বলা যায়। অর্থাৎ ক্রয় নেই বললেই চলে। 186 কোটি টাকার লেনদেন এখন পর্যন্ত হয়েছে, বা 187 কোটি টাকার কাছাকাছি একটি লেনদেন আমরা দেখতে পাচ্ছি। বেলা 1:30 বেজে গেছে, এখন পর্যন্ত 187 কোটি, যেটি কিনা আমরা গত কয়েকদিন দেখেছিলাম যে মাঝে 500 কোটি টাকাও ছাড়িয়েছিল লেনদেন। আজকে তো যে পরিস্থিতি সেটি আসলে শেষ পর্যন্ত 300 কোটি ছাড়ানোর সুযোগ আসলে যে ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে না। মোটা দাগে বাজারে আসলে এক ধরনের আস্থাহীনতা চলছে। এই চলমান অস্থিরতার একটা প্রভাবও বাজারে কিছুটা পড়ছে। তো সব মিলিয়ে আসলে পুঁজিবাজারে আজকে সবগুলো সূচকের কিন্তু আসলে পতন হয়েছে। পুঁজিবাজার পরে এবার দর্শক আমরা মুদ্রাবাজার পরিস্থিতি যে দেখে নেব। সোনালী ব্যাংকের সূত্র ধরে আপনাদেরকে জানাবো যে প্রধান মুদ্রার যে বিনিময় মূল্য, শুরুতেই মার্কিন ডলার সেটি কিন্তু 117 টাকায় কেনা হচ্ছে, 118 টাকায় বিক্রি করা হচ্ছে। ইউরো রয়েছে, ইউরো আমরা দেখতে পাচ্ছি যে 127 টাকা 62 পয়সা ক্রয় মূল্য এবং 135 টাকায় সেটি বিক্রি করা হচ্ছে। পাউন্ড 149 টাকা 73 পয়সা ক্রয় মূল্য, বিক্রি মূল্য 158 টাকা 60 পয়সা। চীনা ইউয়ান 16 টাকায় কেনা হচ্ছে, 16 টাকা 56 পয়সায় বিক্রি করা হচ্ছে। অর্থাৎ চীনা ইউয়ানের দাম আমরা একটু বেড়েছে, আমরা দেখছি এর আগে 13 টাকা ক্রয় মূল্য এবং বিক্রি মূল্য 15 টাকা ছিল। সৌদি রিয়াল 31 টাকায় কেনা হচ্ছে, 31 টাকা 60 পয়সায় বিক্রি করা হচ্ছে। ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় কেনা হচ্ছে, 1 টাকা 42 পয়সায় বিক্রি করা হচ্ছে। এই হচ্ছে প্রধান মুদ্রার আজকের বিনিময় মূল্য। এরপর আমরা স্বর্ণের দাম দেখে নেব। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নিয়মিত যে হালনাগাদ তথ্য দিয়ে থাকেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখন ইতিহাসের সবথেকে রেকর্ড দর অর্থাৎ 22 ক্যারেটের সবথেকে ভালো মানের যে স্বর্ণ সেটি কিন্তু 1 ভরির দাম 1,20,000 টাকা। 21 ক্যারেটের স্বর্ণ 1,14,622 টাকা। 18 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 98,000 টাকা প্রতি ভরি এবং সনাতন স্বর্ণের দাম পড়বে 81,228 টাকা প্রতি ভরি। 1 ভরি সমান 11.664 গ্রাম হিসেবে এই দর দেখানো হয়েছে। এরপর আমরা রূপার দাম দেখে নিব। রূপার দাম অনেকদিন ধরে অপরিবর্তিত রয়েছে। 22 ক্যারেটের সবথেকে ভালো মানের যে রূপা সেটি কিনতে হলে ভরি প্রতি গুনতে হবে 2,098 টাকা। 21 ক্যারেটের রূপার দাম পড়বে 2,005 টাকা। 18 ক্যারেটের রূপার দাম পড়বে প্রতি ভরি 1,714 টাকা এবং সনাতন রূপার দাম পড়বে 1,282 টাকা। দর্শক, এই ছিল আমাদের কাছে স্বর্ণ মুদ্রা রূপার বাজারের আপডেট, সবশেষ দরদাম। নিটল টাটা বিজনেস আওয়ারের সময় হলো আরও একটা বিরতি নিবার, ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে। আশা করি ভালো থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত নিটল টাটা বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। আষাঢ় শ্রাবণেও ভরসা ডিজেল চালিত পাম্প। অন্যদিকে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প থেকেও সেচ সুবিধা পাচ্ছেন না অধিকাংশ কৃষক। এই পরিস্থিতিতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আমন ধান চাষের অনেক জমি অনাবাদি পড়ে থাকার শঙ্কা দেখা দিয়েছে। জাহিদুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। আষাঢ় শ্রাবণের বৃষ্টি নির্ভর আমন চাষ করতেও দক্ষিণ পশ্চিমের কৃষকদের ডিজেল খরচায় পাম্প মেশিন দিয়ে পানি তুলতে হচ্ছে। এ কারণে অনেক কৃষকই এখনো ভারী বৃষ্টির অপেক্ষায় ফেলে রেখেছেন জমি। কৃষকরা বলছেন, একে তো সার, বীজ ও লাঙলের খরচ বাড়তি, তার উপর এই সেচের যন্ত্রণা। ধান চাষে লাভের আশা আর থাকছে না। সবটার দামই হচ্ছে
বেশি, জমির দাম বেশি, সবই বেশি, তাতে আমার কোনো লাভ হয় না। সম্পূর্ণ খরচ অতিরিক্ত, কিন্তু ধানের দাম সীমিত। এভাবে চাষির তো খরচের তুলনায় পড়তে হবে না। মাঠে ধরেন বোরিংও নাই, আছে পানি পাওয়া যায় না, পানি না হলে তো ধান আমরা করতে পারবো না। কৃষি বিভাগ এবারও কুষ্টিয়া জেলায় ৮৮,৯২০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরলেও পুরো নির্ভরতা বৃষ্টির উপর। যেহেতু বৃষ্টি নির্ভর ফসল, ধান লাগানো হয়ে যাবে এবং আশা করি যে এই কয় মাস বৃষ্টি হবে এবং আমাদের এই আমনটা আমরা ভালোভাবে ঘরে তুলতে পারবো। এর জন্য আমাদের কৃষি বিভাগ সর্বক্ষণ মাঠে আছে, কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে। আর বর্ধিত খরচ মেটানোর জন্য কৃষকের ভর্তুকি বাড়ানোর দাবিও পূরণ হয়নি। এতে ধান চাষে অনাগ্রহ সৃষ্টি হলে ৩ মাস পর দ্রব্যমূল্য বেড়ে যেতে পারে আশঙ্কা অর্থনীতিবিদের। টোটাল সরবরাহের মধ্যে একটা ঘাটতি দেখা দিবে, যেটা আবার দ্রব্যমূল্যের উপর চাপ পড়বে, যেটা আপনি আজকে বুঝবেন না, 3 মাস পরে সেটা বুঝবেন। বড় মৌসুমে ধান চাষ হয় কুষ্টিয়া জেলায় এরকম 500 হেক্টরেরও বেশি জমি চাষ না করে ফেলে রেখেছিল কৃষক। এবার আমন মৌসুমেও তেমন আশঙ্কা দেখা দিয়েছে। ভর্তুকি বাড়িয়ে বা অন্য কোনো উপায়ে কৃষকদের উৎসাহ সৃষ্টি করা না গেলে এই ধান উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। দর্শক, এবার বিশ্ব বাণিজ্যের খবর। ভারতীয় অর্থবছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে গেল বছরের একই সময়ের তুলনায় ৭৪% নিট মুনাফা করেছে টাটা মোটরস। দ্য হিন্দুর এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য। সংবাদ মাধ্যমটি জানায়, এ সময় ৫,৫৬৬ কোটি রুপি ছিল কোম্পানির নিট মুনাফা। আগের বছরের পরিমাণ ছিল ৩,২০৩ কোটি রুপি। দর্শক, এই ছিল নিউজ বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।